এই হচ্ছে গরুর মাংস, অন্ধকার লাগে তো। এই হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা রান্না করবে। এখানে হচ্ছে 1.5 কেজি গরুর মাংস। 1.5 কেজি গরুর মাংসের জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজ, শুকনা মরিচ নিয়েছি আমি। মাংসে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করি না, শুকনো মরিচ দেই। তো শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচ, জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। শুকনো মরিচ, জিরা এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে যদি নেন তাহলে মাংসের গ্রেভিটা খুব সুন্দর হয়, খুব ভালো একটা কালার আসে। তো এখন আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। যেহেতু মাংসের মধ্যে চর্বি থাকে, যথেষ্ট চর্বি আছে, এই মাংসটাতে চর্বি বেশি, তো এই জন্য তেলটা একটু কমই দিলাম আমি। এই আমি তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু আমি পেঁয়াজ ইয়েতে দিয়েছি, তো এখানে বেরেস্তার জন্য, পেঁয়াজ ভাজার জন্য বেশি পেঁয়াজ দেওয়া দরকার নেই, এইটুকুই দিব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। গরু মাংস রান্না করার আরেকটা টিপস হচ্ছে, আপনি যে পেঁয়াজটা ভাজবেন এটা যদি লাল লাল করে ভেজে নেন তাহলে কিন্তু মাংসের একটা টেস্টটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? একটা ঘ্রাণ আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংস থেকে। তো এই প্রসেসেই আমি গরুর মাংসটা রান্না করি। এটা একদম লাল লাল করে ভেজে নেব। এবং পেঁয়াজটা অলমোস্ট একটু হালকা ভাজা ভাজা হয়েছে, এর চেয়েও ভাজা ভাজা হবে, ঠিক আছে? ভাজা ভাজা হবে, একদম লাল লাল হবে। বেরেস্তা টাইপের যখন হবে তখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। এর পর্যায়ে ভাজলে তাহলে এটার ভালো একটা স্মেল আসে। কিন্তু আমি স্মেলটা যেহেতু আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, তো স্মেল খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা যখন রান্না করবেন তখন পাবেন পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর আপনি মশলাটা দেবেন, তাহলে কিন্তু গরুর মাংসটা রান্না সুন্দর হয়। এটা আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। এই পর্যায়ে আমি কি করব, চুলার আঁচটা একদম কমিয়ে দিব। কমিয়ে দিয়ে তারপর মশলাটা দিব, যাতে করে আমার মশলাটা না পুড়ে যায়, ঠিক আছে? এখানে আমি নিয়েছি আদা বাটা। অন্যবার আসে কেন, এইভাবে ধরো। এখানে নিয়েছি আদা বাটা। তো এই আদা বাটাটা আমি দিব। আদা বাটাটা আমি ফ্রিজ থেকে নামিয়েছি তো কিছুক্ষণ আগে, তো আমার গোয়ালে নাই ভালো। আমি আদা বাটা দিব 1 চা চামচ, পুরো 1 চা চামচ আদা বাটা দিলাম। যেহেতু আমার মাংসটা বেশি, আদাটা 1 চা চামচ দিলেই হবে। এটা আমি দিব 2 চা চামচ। যেহেতু আমার পেঁয়াজটা একদম বেশি লাল হয়ে গেছে, বাদামি হয়ে গেছে, তাই আমি চুলা থেকে তুলে রেখেছি, যাতে করে একদম পুড়ে না যায়। পুড়ে গেলে তো এটা ভালো লাগবে না খেতে, তাই না? এই জন্য আমি তুলে রেখেছি। আপনাদেরটা যদি বেশি ভাজা হয়ে যায় আপনি এইভাবে তুলে রাখবেন, তো এই পর্যায়ে আমি দিব হচ্ছে আমার মরিচ, পেঁয়াজ আর ওই জিরে যে বেটে রেখেছিলাম, ব্লেন্ড করেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। লবণ, যেহেতু পোলার সাথে খাবো তাই আমি এখানে 1 চা চামচ দিলাম। পরে আবার যদি প্রয়োজন হয় তখন আবার দিব, যদি প্রয়োজন পড়ে তখন আবার দিব আমি। আর এখানে হলুদের গুঁড়ো দিব 1 চা চামচ। এখানে আমি গরম মশলা দিব গরম মশলা দিব 3 টুকরো।
এখানে ইয়ে দিব, এলাচ দিব 4-5টা, আর লবঙ্গ, যেটা লবঙ্গ, তো লবঙ্গটা দিব আমি 4টা লবঙ্গ দিলাম। শুকনো মরিচ আপনার ঝাল আপনার পছন্দ মতো আপনি দিবেন। তো গরুর মাংস একটু ঝাল ঝালই ভালো লাগে। আমার যেহেতু 1.5 কেজি গরুর মাংস, আমি 20টা শুকনো মরিচ নিয়েছি। তো 1 কেজির জন্য আপনারা 10টা নেবেন বা 5টা নেবেন, আপনারা যেমন ঝাল খান। তো আমার ঘরে গরুর মাংসটা একটু ঝাল ঝালই খায়, তো এই জন্য আমি একটু শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আমার এই মরিচটা একটু ঝাল কম। গতবার যে গরুর মাংস রান্না করেছিলাম তখন আমার মরিচটা ঝালটা কম হয়েছিল মাংসটা, তাই আমি এবার একটু ঝালটা বাড়িয়ে দিলাম। আপনাদের মরিচের উপর ডিপেন্ড করবে, কিছু কিছু মরিচ আছে ঝাল কম থাকে, কিছু কিছু মরিচ থাকে ঝাল বেশি থাকে। এখন আমার এই মশলাটা একদম কষবে, পানিটা কমে যাবে, আর তেলটা যখন উপরে চলে আসবে তখন সেই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। কিন্তু উপরে চলে আসছে, দেখেন আমার তেলটা উপরে চলে আসছে। তো এই পর্যায়ে আমি এখন গরুর মাংসটা দিয়ে দিব, যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে। একদম পুরো ভাজা ভাজা করা যাবে না। তো এই যে দেখুন আমার গরুর মাংসের সাথে কত চর্বি, দেখেছেন? তো এত চর্বি বলেই, এই যে চর্বি, তো এত চর্বি বলেই কিন্তু আমি তেলটা কম দিয়েছি। আপনাদের যদি মাংসের মধ্যে চর্বির পরিমাণটা বেশি থাকে, আপনারা তেলটা একটু কম দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু সেই মাংসটা খেতে ভালো লাগবে। ঠিক আছে, সবগুলো মাংস দিয়ে দিচ্ছি এখানে। এটা ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিতে হবে। দেখবেন এই মাংস থেকে যে কি পরিমাণ তেল উঠবে, একদম তেলে ভরপুর থাকবে। মাংসটা ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে, কষতে হবে ভালো করে। কষলে পরে আমি এর মধ্যে আলু দিয়ে দিব। ঠিক আছে, এটা আমি এখন আবার 2 মিনিট পরে আবার নেড়ে দিব, একটু কষা হোক, পুরোটা কষবে। যে আমার মাংসটা কষতেছে, দেখেন আমি কিন্তু মাংসতে কোনো পানি দিই নাই। ঠিক আছে, গরুর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়, এই পানি থেকেই তো মাংসটা কষানো হয়ে যাবে। অলমোস্ট সিদ্ধ হয়ে যায়, প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যায়, আপনার প্রায় 40% সিদ্ধ হয়ে যায়, বাকিটা ঝোল দেওয়ার পর সিদ্ধ হয় আর কি। তো কষানোতে যেই পানিটা ওঠে এটা আমি ভালো করে শুকিয়ে নেব, ভালো করে কষায় নেব মাংসটা, তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে। তো আমার বাচ্চারা আবার গরুর মাংসটা খায় হচ্ছে একদম নরম, তো এই জন্য আমার গরুর মাংসটা খুব ভালো করে সেদ্ধ করা লাগে। খুব সফট একটা মাংস না হলে আমার বাচ্চারা খায় না, ওদের কাছে ভালো লাগে না, ওরা খেতে চায় না, তাই একটু সফট করা লাগে আমার। কীভাবে সফট করে রান্না করতে হয় গরুর মাংসটা আমি আপনাকে পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেবো এখানে। ঠিক আছে, এখানে আমার মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি হয়েছে। এই পর্যায়ে আপনি কি করবেন, একটু পরপর নাড়তে হবে, না নাড়লে হবে কি নিচ দিয়ে কিন্তু মশলাটা লেগে যাবে। হ্যাঁ, উপর দিয়ে মাংসটা থাকবে, নিচ দিয়ে মশলাটা লেগে যাবে, এই জন্য একটু পরপর নাড়া দিতে হবে। নাড়া দিলে এই মাংসটা সুন্দর করে কষানো হবে। 2 মিনিট পরপর নাড়লেই হবে। আমি আবার 2 মিনিট পরে চলে আসছি।
যে আমার মাংস কষানো হয়ে গেছে, পুরো ঝোল কিন্তু কমে গেছে। তো এই পর্যায়ে আমি আলুটা দিব। আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা দিলে মাংসের ঝোলটা যে মশলাটা আছে এই মশলাটা আলুর মধ্যে ঢুকবে, আর একবারে ইয়ে করে ফেললে তখন আর মশলাটা ঢুকবে না আলুর মধ্যে। এই জন্য আমি আলুটা এখন দিব। এই যে আমি এখন মাংসটা কষানো হয়ে গেছে আমার, এই পর্যায়ে আমি এখন আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে এ করে নেব। আলুটা দিয়ে ভালো করে ইয়ে করে নিলে তাহলে আলুর ভেতরে পুরো মশলাটা যাবে। তারপরে পানি দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে কষাবো, কষালে আলুটা পুরো ইয়ে দিয়ে কষবে। মাংস কষানো অলমোস্ট ডান। দেখেন আমার মাংস থেকে কিন্তু পানি যথেষ্ট তেল উঠে আসছে, দেখছেন তেল কতটুকু দিয়েছিলাম, আর এখন তেল কেমন তেল, আরও তেল উঠবে দেখবেন। ঠিক আছে, এই পর্যায়ে আমার যেহেতু কষানো হয়ে গেছে, তো আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা ঢাকা দিয়ে দিব, একদম মাংসটা নরম তুলতুলে হয়ে যাবে। আমি আপনাকে মাংসটা দেখাবো যে কেমন নরম হয়েছে। ঠিক আছে, রান্নার পর এখন আমি আবার পোলাও রান্না করতে হবে, চাইনিজ সবজি রান্না করতে হবে। আমি আরেকটা রেসিপিতে আমি আপনাদের জন্য পোলাওটা দেখাবো যে কীভাবে পোলাওটা রান্না করতে হয়। ঠিক আছে, আর ঘরোয়াভাবে চাইনিজ সবজি কীভাবে রান্না করতে হয় তাও আমি একদিন আরেকটা রেসিপি দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, আজকে গরুর মাংসের রেসিপিটাই দিলাম। যে আমার তেলটা পুরোটা উঠে আসছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দেবো। হয়ে গেছে, আর এখানে আমার পানিও হয়ে গেছে। দেখেন আমি এই পাতিলে পানি দিয়েছি, পানিটা বলক চলে আসছে। তো এরকম ফুটন্ত গরম পানিটা কিন্তু দেওয়ার ট্রাই করবেন আপনি। ঠিক আছে, তাহলে কিন্তু রান্নাটা মজা লাগবে। এই হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। তো এখানে পানিটা একটু দেবেন, দিয়ে একটু নাড়া দিয়ে দিবেন। ঠিক আছে, যেহেতু মাংসটা বেশি একটা ঝোল ঝোল করবো না, হালকা ঝোল ঝোল থাকবে, মাখা মাখা করব। আর গরুর মাংস আমি সব সময় একটু ছোট পাতিলেই রান্না করি। এই পাতিলে আমার 1.5 কেজি গরুর মাংস আটে, আমি 1.5 কেজি গরুর মাংস আমি এটাতে রান্না করি। বেশি ইয়ে করি না, বেশি বড় পাতিলে গরুর মাংস রান্না করলে আমার কাছে ভালো লাগে না। ছোট পাতিলে গরুর মাংস রান্না করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে আমার কাছে। মানে এক একজনের ওপিনিয়ন এক এক রকম, তাই না? আমার ভালো লাগে ছোট ছোট পাতিলেই রান্না করতে, বেশি ছড়ানো পাতিল আমার পছন্দ না। হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। এখন মাংসটা ভালো করে বলক আসবে, ভালো করে একটু জাল দেওয়ার পর আমি এটা কমায়া দেব। সামান্য একটু জিরা গুঁড়া দিব নামানোর আগে, স্মেলের জন্য। এই যে আমার এখন মাংসটা রান্না প্রায় ইয়ে হয়ে গেছে। এখন আমি এটা চুলার জালটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আমি এটা ইয়ে করে দেব, ঢেকে দিলে হবে কি, এটা ইয়েটা একদম নরম হয়ে যাবে, গরুর মাংস এটা একদম নরম হয়ে যাবে। ঠিক আছে, তুমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলার জলটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম থাকবে। ঠিক আছে, গরুর চুলার জলটা এরকম থাকবে, তাহলে আমার ঝোলটাও থাকবে প্লাস মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর বেশি আছে যদি মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু মাংসটা শক্ত থাকবে, ঝোলটা কমে যাবে, কিন্তু মাংসটার স্মেলটা ওরকম আসবে না। এরকম আমি রাখবো 20 মিনিট রাখবো, 20 মিনিট পর আমি আসবো। ঠিক আছে, এরকম থাকবে 20 মিনিট। এই যে আমার গোস্ত রান্নাটা হয়ে গেছে, দেখেন তো পুরো ইয়েটা আমি এখন দেখিয়ে দিচ্ছি গোস্তটা কেমন হয়েছে। ঠিক আছে, দেখেন একদম নরম। ঠিক আছে।
তো গোস্তটা ধরলে ভেঙে যাচ্ছে। সো আমার গোস্ত রান্নাটা একদম অলমোস্ট ডান। তো এখন এটা আমি এখন নামায় ফেলবো। গোস্তটা আমি নামায় ফেলবো। তো আপনারা এই প্রসেসে যদি রান্না করেন গোস্ত একদম শুদ্ধ হয়ে যাবে, খুব নরম হবে গোস্তটা। আর পানিটা দেখেন আমার ঝোলটা শুকায় নাই, কিন্তু দেখেছেন তো গোস্ত রান্না করার সময় আমি কতটুকু তেল দিছিলাম। তেল দেওয়ার কারণে কিন্তু গোস্তটা, তেলটা কম দিয়েছি বলেই গোস্তটাতে দেখুন কত তেল বের হয়েছে। এটা কিন্তু গোস্তের তেল। ঠিক আছে, এই হচ্ছে পুরো রান্নার রেসিপিটা। আপনার কাছে কেমন লাগলো আমাকে একটু জানাবেন, ঠিক আছে? কমেন্টস করে জানাবেন আপনার কেমন লাগলো। আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রান্না শেষ, এখন নামিয়ে নিয়ে আসছে। এই রান্নার পরে এই অবস্থা, রান্নার পরে কি কালার আসছে দেখেন, তেল উপরে ভেসে গেছে। রান্না শেষ, এখন মাংস নামিয়ে দেওয়া হয়েছে। ওকে।